গুমের জাদুকর মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। কিছু পূর্ব আলোচনা। ফ্যাসিস্ট রেজিম এবং রেজিমের কর্ণধার মাদার অফ অল ডেভিল শেখ হাসিনা বিভিন্ন উপায়ে তার অবৈধ শাসন কাঠামো টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি ছিল ত্রাসের ব্যবহার বা ইউজ অফ টেরর। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একদম মৌলিক কিছু আলোচনা জেনে নেব। বিগত রেজিমের খুব প্রিয় একটি শব্দ ছিল উগ্রবাদ বা জঙ্গিবাদ, যার আবিধানিক ইংরেজি হচ্ছে টেরোরিজম। এই টেরোরিজমের ক্লাসিক্যাল বা টেক্সট বুক ডেফিনিশন হচ্ছে টেরোরিজম, the calculated use of violence to create a general climate of fear in a population and thereby to bring about a particular political objective. Terrorism has been practiced by political organizations with both rightist and leftist objectives, by nationalistics and religious groups, by revolutionaries, and even by the state institutions such as armies, intelligence service, and police. টেরোরিজমের সংজ্ঞার সাথে একটি বিষয় জড়িত আছে, আর তা হচ্ছে পলিটিক্যাল অবজেক্টিভ বা রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য বা স্বার্থ। আমরা এই সংজ্ঞাটা এই জন্য দেখানো জরুরি মনে করেছি কারণ হাসিনা সরকার ত্রাসের ব্যবহারকে একটি গ্রহণযোগ্য মডেল হিসেবেই ব্যবহার করত। কারণ তাদের প্রয়োজন ছিল নোংরা অবৈধ রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। রাজনৈতিক স্বার্থ উদ্ধারের অন্যতম একটি টুল হচ্ছে টেরোরিজম বা সন্ত্রাসবাদ। আমরা নই, ব্রিটানিকা বলছে। রেজিম প্রধান শেখ হাসিনা এবং তার কাছের পরিষদ খুব ভালোভাবেই জানত তাদের এই অবৈধ সরকার ব্যবস্থা মৌলিকভাবেই ঝুঁকির মুখে। জালিম জানে সে জুলুম করে এবং মাজলুম যে কোনো সময়েই আগুনের স্ফুলিঙ্গ হয়ে তার জুলুমের প্রতিবাদ করে বসতে পারে, প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই জন্য তারা ত্রাসকে জনমনে ভীতি সৃষ্টির মডেল হিসেবে ব্যবহার করত। বিগত আওয়ামী সরকার তাদের ত্রাসের মডেল বাস্তবায়নের জন্য কিছু জঘন্য পন্থা তাদের কর্মপদ্ধতি হিসেবে গ্রহণ করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুম। গুম ছিল তাদের এমন এক ত্রাসের জাদু যা দিয়ে ফ্যাসিস্ট রেজিমের জাদুকররা মানুষ হাওয়া করে দিত। এই গুমের মডেল বা ত্রাসের মডেলের জননী ছিল শেখ হাসিনা। তবে এইসব নোংরা কাজে সে তার ডার্টি হ্যান্ডস ব্যবহার করত। এদের মধ্যে সবার আগে আমরা যাকে রেখেছি সেই কুখ্যাত হচ্ছে মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিজিএফআই। সম্পর্কের দিক থেকে তারেক আহমেদ সিদ্দিকী শেখ হাসিনার বিআই। তারেক সিদ্দিকীর বড় ভাই শফিক সিদ্দিক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে বিয়ে করে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে তাদের আদি নিবাস। মূলত শেখ রেহানার দেবর হওয়ার যে অভূতপূর্ব বিষয়টি, সেটি ছিল তার পাওয়ার হাউস। মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী 2001 সালের 17 নভেম্বর থেকে 2002 সালের 17 মার্চ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রকৌশলী সেবার প্রধান প্রকৌশলী ছিল। সে ছিল মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের জ্যেষ্ঠ প্রশিক্ষক। শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় সে তার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান ছিল এবং 2004 সালে শেখ হাসিনাকে কথিত হত্যার উদ্দেশ্যে করা সাজানো গ্রেনেড হামলার সময়ে সে উপস্থিত ছিল। 2014 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর সে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পায় এবং 11 জানুয়ারি 2024 সালে উপদেষ্টা পদের নিয়োগ অবসান হয়। তারেক আহমেদ সিদ্দিককে একই দিনে পুনরায় মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী স্বৈরাচারের শাসন আমলে বাংলাদেশে সংঘটিত সকল গুম এবং বিচার বহির্ভূত হত্যার মূল জাদুকর হল হাসিনার এই নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক। ক্রস বর্ডার কিলিং তো আসলে এটা কিন্তু এটা কোনো পরিকল্পিত কিছু না, এটা ইমপ্রম্পটু, এটা দুই পক্ষেরই দোষ থাকে, আমাদেরও দোষ, ওই বর্ডারের ওই পাশে ওদেরও দোষ। তাই এটা কোনো মানে না, মানে এটা বলা যায় যে কিলিং বলতে যেটা আমাদের কিলিং না, কিন্তু এটা ইনসিডেন্ট বলতে পারেন। আমি বলবো না এটা কোনো কিলিং, কথাটা এটা বাজে হবে কথা বলা, এটা ক্রস বর্ডার ইনসিডেন্ট এটা হবে। তারেক সিদ্দিকী ছিল ভারতের একজন খাস তাবেদার, তার এই বক্তব্য এমনই প্রমাণ করে। তারেক আহমেদ সিদ্দিক একাধারে পিলখানা হত্যাকাণ্ড, আয়নাঘরের প্রতিষ্ঠাতা এবং গুম খুনের অন্যতম মাস্টার মাইন্ড। মূলত তার ইশারাতেই সমস্ত জঘন্য কাজগুলো হতো। সে ছিল হাসিনার ডার্টি হ্যান্ডসগুলোর অন্যতম। বাংলাদেশে ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় এই তারেকের হাত ধরে। এসব ঘটনা শুরু হয় 1/11 পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। পুলিশের এক সূত্রে জানা গেছে অসংখ্য গুম এবং খুনের জন্য অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সম্প্রতি গোয়েন্দাদের জেরার মুখে তারেক আহমেদ সিদ্দিকীর নাম উল্লেখ করে। জিয়াউল আহসান আরও জানায় যে গুম এবং খুনের নির্দেশ দেওয়া হতো গণভবন থেকে। পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক বলেছেন, পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিল তারেক আহমেদ সিদ্দিক। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন,
কি আবোল তাবোল রিপোর্ট! যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। এরপর আবারও প্রধানমন্ত্রী ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্তের সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন না করে একই রিপোর্ট দেন তিনি। রিপোর্ট দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, হাউ ডেয়ার ইউ আর? জবাবে তিনি বলেছিলেন, আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকেই আয়নাঘরের শুরু। 5 বছর অন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেননি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক। এ সময় তিনি বলেন, আজিজ মইনুল, আকবর, জিয়াউল আহসান এদের সবার হাত সে সময়ের রক্তে রঞ্জিত। আর পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। নারায়ণগঞ্জে 7 খুন, রাতের আধারে হেফাজতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতাকে হত্যা সহ সকল খুন এবং গুমের বিষয়ে জানতেন সাবেক প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা এবং নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক। পুলিশের ওই সূত্রটি বলছে, আয়নাঘর মূলত তৈরি হয়েছিল 2009 সালে। এর পিছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক। তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর আয়নাঘরে রাখত, আবার কাউকে মেরেও ফেলা হয়েছে। এই বিষয়টি আওয়ামী লীগ সরকারের শীর্ষকর্তারা অবহিত ছিল। এসব কর্মকাণ্ড করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্তারা পদোন্নতি পাওয়া থেকে শুরু করে পুরস্কৃত পর্যন্ত হয়েছেন। অন্যদিকে প্রায় 1 যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা তদন্তের জন্য মতিঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। 5 মে রাত 11টা থেকে 6 মে ভোররাত 4টা পর্যন্ত রাস্তা এবং বিদ্যুৎ লাইন বন্ধ করে শেখ হাসিনার মদদে তারেক আহমেদ সিদ্দিক সহ অন্যান্য আসামির যৌথ পরিচালনায় পুলিশ এবং র্যাব সদস্যরা মিলে নিরীহ মাদ্রাসার ছাত্র এবং পথচারীর উপর গণহত্যা চালায়। হত্যা করে সরকারের সিটি কর্পোরেশনের গাড়ি এনে লাশগুলো অজ্ঞাত স্থানে গুম করে ফেলে। ওই অভিযানে নিরীহ প্রায় 3000 থেকে 3500 জন মানুষকে নির্বিচার গণহত্যার অভিযোগ করেন তিনি। অবশ্য মানবাধিকার সংগঠন অধিকারের মতে 61 জন লোক সেদিন মারা যায়। যদিও সেই প্রতিবেদনের কারণে অধিকার সম্পাদক আদিলুর রহমান খানকে 2 বছরের কারাদণ্ড দেয় সাইবার ট্রাইব্যুনাল। আদিলুর রহমান খান বর্তমান সরকারের একজন উপদেষ্টা। এছাড়াও তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ রয়েছে। মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন সংস্থায় কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারেক এবং তার স্ত্রী শাহনাজ সিদ্দিকী। শেখ হাসিনার প্রশ্রয়ে বিপুল অর্থ আয় এবং পাচার করেছেন তারা। দেশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তাদের গোপন বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে। দীর্ঘদিন ধরে নাগরিকদের ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিকভাবে আড়িপাতার কাজ করে আসছিল বিতর্কিত প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। এই কাজে প্রতিষ্ঠানটিকে কারিগরি সহায়তা এবং অবৈধ যন্ত্রাংশ সরবরাহ করে বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি। মূলত শাহনাজ সিদ্দিকের হাত ধরে এনটিএমসিতে যুক্ত হয় টাইগার আইটি। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রকল্প বাস্তবায়ন করেছে বিতর্কিত প্রতিষ্ঠানটি। অনুসন্ধানে জানা যায়, নাগরিকদের ব্যক্তিগত তথ্যপত্র ফাঁসে এনটিএমসির শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জিয়াউল আহসানের সহযোগী ছিলেন টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান। সরকার পরিবর্তনের পর এনটিএমসির শীর্ষ কর্মকর্তা আইনের আওতায় এলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বিতর্কিত উদ্যোগের কোর টেকনিক্যাল সেবা দেওয়া টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান। অনুসন্ধানে জানা গেছে, তারেক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা থাকলেও প্রভাব বেশি ছিল তার স্ত্রী শাহনাজের। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জা হিসেবে বড় প্রভাব রাখতেন তিনি। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কাজ বন্টন হতো তার বাড়িধারার 122-এর 2 নম্বর বাড়ি থেকে। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানের সুবিধাভোগী ছিল এই পরিবারটি। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়নে কোনো টেন্ডার হলেই তা পছন্দের প্রতিষ্ঠানকে দিতেন তারেক সিদ্দিক ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকে। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেতেন মোটা অঙ্কের কমিশন কিংবা ক্ষেত্রবিশেষে মালিকানা। বিডিআর হত্যাকাণ্ডে নিহত মেজর তানভীরের স্ত্রী তাসটুবা হায়দার যখন তারেক সিদ্দিকের স্ত্রীকে অফিসারদের সাথে ইন্ডিয়ান সৈনিকদের নির্যাতনের কথা জানান, তখন তারেকের স্ত্রী তাকে চুপ থাকতে বলেন এবং কোথাও এসব প্রকাশ করতে নিষেধ করেন। লাইক হাজব্যান্ড লাইক ওয়াইফ, জঘন্য এক জুটি। মেজর জেনারেল তারেক সিদ্দিকী
তাদের সাজানো এটা ঘটনা ছিল, পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল, বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড। আমার রুমে 3 জন হিন্দিভাষী লোক প্রবেশ করে, 9 থেকে 12 জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয়, কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে। তারা তখন 2.5 বছর আর 9.5 মাস বয়সী ছিল। চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। এই কথাগুলো কার সাজানো, কার কথা? এগুলা কি অন্য দেশ থেকে বলা না? যারা হিন্দি কথা বলছিল তারা কারা বলছিল? এই কথাগুলো আমি 3 মার্চ 2009 সালে তারেক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকীকে বলেছিলাম। ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না। অনুসন্ধানে আরও জানা যায় তুষ্কা গ্রুপ নামের একটি শিল্পগোষ্ঠীতে বিনিয়োগ রয়েছে তারেক দম্পতির। তাদের ইশারায় ওই প্রতিষ্ঠানের একজন পরিচালককে 2020 সালে একটি বেসরকারি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তুষ্কা গ্রুপের আরেক পরিচালককে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য বানানো হয়। এই ব্যবসায়িক গ্রুপের মাধ্যমে বিদেশে 1000 কোটি টাকা পাচার করেছে তারেক দম্পতি। এই সময় তারা কানাডা এবং যুক্তরাষ্ট্রে তাদের নিজেদের সেকেন্ড হোমে এই টাকা পাচার করেছেন। অপর একটি অনুসন্ধানে দেখা যায় 2011 সালের শেষ দিকে সালমান এফ রহমান ও তারেক সিদ্দিক সপরিবারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। দ্বৈত নাগরিকত্ব পাওয়ার অনেকগুলো শর্তের মধ্যে অন্যতম হল দেশটিতে বিনিয়োগ করা। তারাও বিনিয়োগের মাধ্যমেই নাগরিকত্ব, সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট পাওয়ার চেষ্টা চালান। দ্বৈত নাগরিকের আবেদন নিয়ে কাজ করা বৈশ্বিক পরামর্শ সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেন তারা। সালমান এফ রহমান সংস্থাটির জুরি কার্যালয় এবং তারেক সিদ্দিকী সংস্থাটির দুবাই শাখার মাধ্যমে প্রচেষ্টা চালান। আওয়ামী লীগ সরকারের ভয়ঙ্কর সব কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহল তাকে শেল্টার দেওয়ায় এখনই তিনি ধরাছোঁয়ার বাইরে। অথচ পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে নিষ্ঠুরভাবে খুন করা, শাপলা চত্বরে রাতের আধারে হেফাজতের নেতাকর্মী কোমলমতি মাদ্রাসা ছাত্রদের হত্যা এবং ছাত্র জনতার আন্দোলনের সময় শত শত ছাত্রদের হত্যার নৌপথ্য কারিগর ছিল এই তারেক আহমেদ সিদ্দিক। জনমনে আরও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত অপরাধ করার পরেও তারেক সিদ্দিকের মতো বর্বর খুনিরা এখনও কেন কারাগারের বাইরে? তাদেরকে কারা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে? বর্তমান সরকার কেন এখনও তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না? সত্যিকার অর্থে আমরা এখনও প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। প্রিয় দর্শক, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুনের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করার যথাসাধ্য চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা আরেক কুখ্যাত গুমের জাদুকরকে আপনাদের সামনে উপস্থিত করব। আগামী পর্বে আপনারা কাকে দেখতে চান জানাতে পারেন কমেন্টে। সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে নিন। আমাদের চ্যানেলের রিচ কম, এটি আপনারাও লক্ষ্য করেছেন। আপনাদের মতো সবাই যেন আমাদের কাজগুলো আরও বেশি বেশি দেখতে পারেন, এই জন্য গঠনমূলক কমেন্ট করুন এবং বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করুন।